Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ এএনএম জিএনএম পরীক্ষাকে কেন্দ্র করে একটি ক্লাস, এবং এখানে আমাদের সায়েন্স ক্লাস নাম্বার 2 এবং আজকের ক্লাসটি গত বছর ফিজিক্যাল সায়েন্স যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করব। অর্থাৎ 2025 সালের এএনএম জিএনএম পরীক্ষায় ফিজিক্যাল সায়েন্সের 20 কোশ্চেন আমরা আজকে সলভ করব। যদিও সেই অ্যান্সার কি সময় এগুলো আমরা বলে দিই খুব সংক্ষেপে, এগুলো আমরা ডিসকাস করব। কেমন প্রশ্ন এসেছিল আমাদের প্রত্যেকে যারা এএনএম জিএনএম পরীক্ষা দেবে, বলবো যে বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে, তাহলে তুমি একটা প্রশ্নর প্যাটার্ন ধাঁচ তুমি বুঝতে পারবে, তোমার পড়াশোনাটা আরো সহজ হবে। কি ধরনের কোশ্চেন পরীক্ষা এসছে, তুমি কেমন প্রস্তুতি নিয়েছো বা নিচ্ছ, সেটা কিন্তু প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। ওকে, তো আমরা আজকে সায়েন্স ক্লাস নাম্বার 2 তে 2025 সালের ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার সলভ করব। ক্লিয়ার? প্রত্যেকে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিংক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাবে, যে ফ্রি ক্লাসগুলো হবে তোমরা একটু ফলো রাখো, এখানে তোমরা পেয়ে যাবে। পাশাপাশি আমাদের কিন্তু পেইড ব্যাচ রয়েছে, সেটি তোমরা পাবে TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, এবং এই যে পেড কোর্স অপশন আছে, অ্যাপটা ওপেন করলে এই সারফেস তুমি দেখতে পাবে। পেড কোর্স অপশনে গেলে আমাদের নতুন ব্যাচটা তোমাদের শো করবে, যে এএনএম জিএনএম ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচটা নিলে কিন্তু এএনএম জিএনএম এর প্রস্তুতি একেবারে সম্পূর্ণ প্রস্তুতি দেওয়া হচ্ছে এখানে। একটা ব্যাচ তুমি কভার করলে আশা করা যায় অন্য কিছু আর লাগে না। একটু তোমরা খেয়াল রাখবে, যদি প্রয়োজন মনে করো অবশ্যই নিয়ে নেবে। আমাদের ক্লাস শুরু হয়েছে কয়েক সপ্তাহ হলো, 1-2 সপ্তাহ হচ্ছে। তো এএনএম জিএনএম এর যে প্রশ্ন প্যাটার্ন হয় তোমরা প্রত্যেকে জানো, যে লাইফ সায়েন্স এখানে কিন্তু সব থেকে বেশি নাম্বার থাকে। মোট 50 নম্বর প্রশ্ন তোমাকে লাইফ সায়েন্স থেকে অ্যান্সার করতে হবে, যেখানে 1 নম্বরের প্রশ্ন 30টি থাকবে যেখানে নেগেটিভ মার্ক থাকে, এবং 2 নম্বরের কোশ্চেন 10টি থাকবে যেখানে নেগেটিভ থাকে না। টোটাল 40টি কোশ্চেন, নাম্বার হচ্ছে 50। এবং ফিজিক্যাল সায়েন্স তারপরেই ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন আমরা দেখবো যে 15টি 1 নম্বরের প্রশ্ন এবং 5টি 2 নম্বর, টোটাল 20 কোশ্চেন, মার্কস হচ্ছে 25। তাহলে এখানে কিন্তু পরীক্ষার একটা ভাইটাল জায়গা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স। টোটাল 75 নম্বর এখান থেকে আছে। পাশাপাশি বেসিক ইংলিশ থেকে 15 আছে, ম্যাথমেটিক্স 10, জেনারেল নলেজ 10 এবং লজিক্যাল রিজনিং 5। এবার এই জেনারেল নলেজ 10 থেকেও দেখবে দুটো একটা সায়েন্সের প্রশ্ন থাকে। তাহলে এই 75-এর পরেও তুমি আরো 4-5টা কোশ্চেন দেখবে সায়েন্স রিলেটেড থাকছে, অর্থাৎ প্রায় 80-র কাছাকাছি নাম্বার সায়েন্স রিলেটেড থাকবে, এবং এটা খুব ভাইটালি তোমাকে দেখতে হবে, খুব গুরুত্ব সহকারে করতে হবে, পড়তে হবে। এবং কিভাবে তোমরা পড়বে? লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স যে চ্যাপ্টারগুলো আছে সব চ্যাপ্টার পড়তে হবে। আর ফিজিক্যাল সায়েন্স হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার দেখবে কিছু কিছু ম্যাথ থাকে, বিশেষ করে তুমি যদি নিউটনের গতিসূত্র পাও, তারপর তুমি স্থিতি গতি, যেখানে ত্বরণ সরণ মন্দন, এখান থেকে অঙ্ক আছে, বল ফোর্স ভর ওজন, ঠিক আছে। তারপর তড়িতে অঙ্ক আছে, তাপ হিট চ্যাপ্টার অঙ্ক থাকবে, ইলেকট্রিসিটি তো বললাম, সেখানে ভ্যারাইটি অঙ্ক থাকে। এরকম কিছু ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ তোমাকে পরীক্ষায় ফেস করতে হবে। যাই হোক, তো টোটাল 115 নম্বরের পরীক্ষা তোমরা ফেস করবে, এবং সেখানে 1.5 ঘন্টা সময় পাবে, এবং সবই এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। তো 2025 সালের যে কোশ্চেন ছিল ফিজিক্যাল সায়েন্স, সেটা আমরা একবার সলভ করি। অনেক কথা বলা হয়েছে, তো কিছু ইনস্ট্রাকশন থাকবে, এরকম দেখবে প্রশ্ন ইনস্ট্রাকশন পড়ে নেবে। ক্যাটাগরি 1 থাকবে, ক্যাটাগরি 2 থাকবে। ক্যাটাগরি 2 তে 1 and more অপশন কারেক্ট থাকবে। প্রত্যেক বছর এটা এক এক রকম দিয়ে দেয়। ক্যাটাগরি 2 তে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 2024 সালের যে প্রশ্ন ছিল, 2024 সালের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন তুমি দেখবে যে ক্যাটাগরি 2 তে একটা করে অপশন কারেক্ট নেওয়া হয়েছিল। ক্যাটাগরি 2 তে কিন্তু বলছি, ক্যাটাগরি 1 তে একটা করে অপশন কারেক্ট থাকবে, এবং এখানে নেগেটিভ থাকবে, এখানে নেগেটিভ থাকবে। তো কোশ্চেন গুলো পড়তে হবে ক্যাটাগরি 1, 2 তে দেখবে 2024 সালে একটা করে অপশন সঠিক ছিল, কিন্তু 25 সালে এসে আবার দুটো করে অপশন বা মোর দেন 1 অপশন কারেক্ট লেখা ছিল। যাই হোক, তো আমরা আজকে প্রশ্ন আলোচনা শুরু করি। কোশ্চেন নাম্বার 1 বলছে, একটি শব্দ তরঙ্গ বাতাস থেকে জলে গমন করলে যে রাশি অপরিবর্তিত থাকে সেটা হলো কি? তার তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, কম্পাঙ্ক, বিস্তার। সঠিক উত্তর কি করবে?
প্রত্যেকে যারা ক্লাসে আছো বলো এখানে সঠিক উত্তর কি হবে? একটি শব্দ তরঙ্গ বাতাস থেকে যখন জলে প্রবেশ করছে তাহলে কোনটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ চেঞ্জ হবে না? দেখো তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্যটা একটু ছোট বড় কম বেশি হতে পারে। বেগটা সাধারণত আমরা দেখব যে শব্দের গতিবেগ বায়ু মাধ্যম থেকে আবার তরলে বেশি, কঠিনে সব থেকে বেশি, তারপর তরল, তারপর গ্যাস। তাহলে গ্যাসের তুলনায় তরলে বেগ বেশি হয়, শব্দের বেগ। আলোর ক্ষেত্রে আলাদা, আলোর বেগ আর শব্দের বেগের ডিফারেন্স অনেক। ঠিক আছে, শব্দ তরঙ্গ আমরা কি জানি? স্থিতিস্থাপক এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ, ওটা আলাদা। বেগ কিন্তু পরিবর্তন হয়, তরঙ্গ দৈর্ঘ্য হবে বিস্তার, অ্যামপ্লিটিউড এটাও পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্কটা আনচেঞ্জ থাকে। তাহলে এখানে আমরা অপশন সি করব। তাহলে এইগুলো হচ্ছে পরিবর্তিত হয়, বিস্তার, ওয়েভলেন্থ এবং ভেলোসিটি। বেগ, বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, কিন্তু ফ্রিকোয়েন্সি এটা কিন্তু চেঞ্জ হবে না। ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, 1 সেকেন্ডে কতবার পূর্ণ কম্পন হচ্ছে সেটাকে বলা হয় সেই তরঙ্গের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ঠিক আছে, এমন ভাবে এটা চেঞ্জ হয়, দেখা যাবে যে কম্পাঙ্কটা একই থাকছে ঘুরে ফিরে। আলোর ক্ষেত্রেও সেম হবে। একটা আলোক তরঙ্গ যদি বায়ু থেকে জলে প্রবেশ করে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে, চেঞ্জ হয় না, এটাও মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 2। এখানে কিন্তু 2.2 হলে হবে না। কোশ্চেন নাম্বার 2 এখানে বলছে 2 কেজি পরিমাণ জলের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন তা হলো কত? যেখানে সি বলেছে 420 জুল পার কেজি কেলভিন, এই সরি 420 না, এটা 4200 হবে। সি হচ্ছে আমরা জলের আপেক্ষিক তাপ জানি 4200 জুল পার কেজি কেলভিন, এখানে আমার তুলতে গিয়ে এটা মিস্টেক হয়েছে। ঠিক আছে, এটা হবে 4200। ঠিক আছে, আচ্ছা তাহলে সূত্রটা কি আমাদের জানতে হবে। তোমরা তাপ চ্যাপ্টার পড়লে দেখবে একটা সূত্র আছে, H ইকুয়াল টু mst। এখানে এটা আমরা এস বলবো, এস। এখানে আমার একটু তুলতে গিয়ে ভুল হয়েছে। এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ, বা সি মানে আপেক্ষিক তাপ। এখানে এটা হচ্ছে কি, এস হচ্ছে জলের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ, এটা। আচ্ছা, টিটা এখানে আমরা ডেল টি লিখতে পারি, এটা টি বা ডেল টি লিখতে পারো, ডেল টি বা টি যে কোনো তুমি লিখতে পারো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি উষ্ণতার পরিবর্তন। এখানে এমটা হচ্ছে ভর আর টিটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। ধরো 0 থেকে 10 হচ্ছে বা 10 থেকে 20 হচ্ছে, যে কোনো 10 ডিগ্রি চেঞ্জ বলে দিয়েছে এখানে। টিটা হচ্ছে উষ্ণতার পার্থক্য আর এইচটা হচ্ছে তাপ শক্তি বা তাপ। এইচ হচ্ছে উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ। তাহলে এই যে অঙ্কটা দিয়েছে আমাদের, এই সূত্রটা জানলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এখন তুমি বলে দাও যে এখানে যে ডেটাগুলো দিয়েছে কি কি আছে। এখানে জলের আপেক্ষিক তাপ বলেছে কত? 4200 জুল পার কেজি কেলভিন। প্রত্যেকে দেখতে পাচ্ছ কেজি কেলভিন। আচ্ছা, ভর বলেছে 2 কেজি, উষ্ণতার পার্থক্য বলেছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর উৎপন্ন তাপটা এটা তোমাকে বার করতে হবে। উৎপন্ন তাপ মানে তাপ শক্তিটা কত জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এই যে সূত্র যদি আমরা বলি, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে বার করতে পারবো। উত্তরটা কি হবে? H ইকুয়াল টু mst। তাহলে এমটা হচ্ছে 2 কেজি, এসটা হচ্ছে 4200, টিটা হচ্ছে 10। ঠিক আছে, উত্তরটা কি হবে? তাহলে 4200 তার সঙ্গে 2 গুণ করলে 84 হবে এবং শূন্য হবে 3টি। এটা হচ্ছে জুলে উত্তর আসে, জুল। দেখো এখানে জুল ছিল, তাহলে এটা হচ্ছে 84,000 জুল। 84,000 জুল, এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে 84 কিলো জুল।
কিলো জুল, 84,000 জুল মানে 84 কিলো জুল। 1 কেজি মানে 1000 গ্রাম, যেমন তো কিলো জুল, জুল একই, 1 কিলো জুল মানে 1000 জুল। তাহলে উত্তর আমরা পাচ্ছি অপশন নাম্বার এ, 84 কিলো জুল। প্রত্যেকে দেখো প্রশ্নগুলো আমি সলভ করে দিচ্ছি, তোমরা লিখে রাখবে। এই তাপ থেকে একটা প্রশ্ন ম্যাথ থাকে প্রত্যেক পরীক্ষায়। এই তাপ রিলেটেড কোশ্চেন আমি দেখেছি যে বিগত 2 বছর 3টে বছর তুমি কোশ্চেন খেয়াল করো, এই হিট তাপমাত্রা চ্যাপ্টার থেকে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকবে পরীক্ষায়। ঠিক আছে, গতবারও একটা ছিল, সেখানে ফারেনহাইট সেলসিয়াসের পার্থক্য নিয়ে একটা অঙ্ক ছিল, আর এখানে 2025-এ এই নিয়ে একটা অঙ্ক ছিল। তাহলে কোশ্চেনটা তোমরা একবার পজ করে দেখে নেবে যে অঙ্কটা কিভাবে করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 বলছে ব্রাইন হলো একটি দ্রবণ। ব্রাইন হলো একটি দ্রবণ, এটা কিসের? ব্রাইনটা কিসের দ্রবণ? CaCl2, KCl, NaCl, AgCl। ব্রাইনটা অ্যাকচুয়ালি জলের সঙ্গে NaCl এর দ্রবণ, জলের সঙ্গে NaCl, খাদ্য লবণ যেটা অতিরিক্ত লবণাক্ত জল, সেটাকে ব্রাইন বলা হয়ে থাকে অনেক সময়, বা এখানে আমরা মনে রাখবো NaCl খাদ্য লবণের দ্রবণ। ঠিক আছে, অতিরিক্ত লবণাক্ত হয়, এটা বিভিন্ন পরীক্ষায় ব্যবহার করা হয়, বিভিন্ন বিষয় প্রস্তুতিতে এই দ্রবণ ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার, তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 4, বলছে যে একটি বস্তুর উপর কৃতকার্য যে রাশির উপর নির্ভর করে না। দেখো নাটা এখানে আছে, করে না, তা হলো কি? কৃতকার্য কোন বিষয়ের উপর নির্ভর করে না? কার্যের রাশিটা আমাদের জানতে হবে। দেখো কার্য ক্ষমতা শক্তি একটা চ্যাপ্টার আছে, সেটা তোমাকে ভালো করে পড়তে হবে। এবং কার্য চ্যাপ্টারটা প্রথম কার্য যখন সংজ্ঞা আমরা বলি, কার্য মানে কি? কার্য মানে হচ্ছে প্রযুক্ত বল, প্রযুক্ত বল, তার সঙ্গে বস্তুর সরণটা কত হচ্ছে। ধরো একটা পেন আছে, এটাকে যদি আমি এইভাবে ছুড়ি, অর্থাৎ বল প্রয়োগ করছি, পেনটা কিছু দূর ছিটকে গেল, তাহলে এটা যদি সরণ হয়, এটা একটা কাজ হচ্ছে, এটাই হচ্ছে কার্য। বা একটা দেওয়াল যদি আমি এরকম ঠেলতে থাকি, এটা যদি না সরে, অর্থাৎ সরণ না হয়, তাহলে কার্য হবে 0। তাহলে কার্য রাশিটা হচ্ছে এটাই, এটা হচ্ছে কার্যের রাশি। এবার তোমরা এটা দেখে বলতে পারবে যে কার্যের ক্ষেত্রে কোন বিষয়টা প্রযুক্ত হবে না। তাহলে কার্য প্রযুক্ত বলের উপর নির্ভর করবে, নিশ্চয়ই তুমি কি পরিমাণ বল প্রয়োগ করছো তার উপর কার্যের ভ্যালুটা চেঞ্জ হবে। আচ্ছা, প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এটা কি হবে? অবশ্যই হবে। এটাকে আমরা কার্যটাকে ওয়ার্ক লিখি, প্রযুক্ত বলটাকে এফ, সরণটাকে এস লিখি। এই দুটো ভেক্টর রাশি, এদের ডট প্রোডাক্ট করলে আমরা পাই এফএস কস থিটা। এফএস কস থিটা, এই কস থিটাটা ম্যাটার করে। কোন একটা বস্তুকে তুমি একটা বস্তুকে এদিকে বল প্রয়োগ করছো, এই সরণ ধরো এইদিকে হলো, হতেই পারে। এই থিটাটা এখানে আমরা বার করে কার্যের পরিমাণটা, কৃতকার্য বার করতে পারি। ঠিক আছে, আচ্ছা পরবর্তী হচ্ছে সরণ। সরণটা তো অবশ্যই ভাইটাল, সরণ না হলে কার্য শূন্য হবে, সরণ যদি হয় তাহলে বলের সঙ্গে সরণ গুণ করলে আমরা কার্য পাবো। পরবর্তী অপশন পাচ্ছি যে বস্তুর প্রাথমিক বেগ, প্রাথমিক বেগের উপর নট ডিপেন্ডেন্ট, প্রাথমিক বেগের উপর আমরা এখানে নির্ভর করে বলতে পারছি না। তাহলে অপশন নাম্বার ডি, এটা আমরা বলবো যে এটাই কিন্তু অপশন হয়ে যাবে, যে কার্য প্রাথমিক বেগের উপর নির্ভর করে না। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। তাহলে কার্যের রাশিটা তুমি যদি জানো, তাহলে তোমার কিন্তু এই অপশনগুলো চুজ করা কঠিন না। কোশ্চেনটা তুমি কঠিন বলতে পারবে না, একটু ঘুরিয়ে দিয়েছে, একটু মানে কনসেপচুয়াল কোশ্চেন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যদি ক্ষমতা বলে, ক্ষমতা মানে কি জানো? ক্ষমতা মানে হচ্ছে কার্য ভাগ সময়, কৃতকার্য ভাগ সময়। ঠিক আছে, এই কার্যটাকে তুমি যদি আবার ভাঙতে থাকো, কার্য মানে বল ইন্টু সরণ, তাহলে বিভিন্ন ভাবে কোশ্চেন গুলো হতে পারে। বল ইন্টু সরণ হচ্ছে কার্য, এবং বলটাকে তুমি একদিকে রাখলে আর সরণ ভাগ সময়টাকে তুমি যদি একদিকে করো, তাহলে সরণ ভাগ সময় মানে কিন্তু আবার আসছে বেগ, এটা মানে ভেলোসিটি।
তাহলে এটি ক্ষমতা মানে আবার ঘুরে ফিরে আমরা বলতে পারি ক্ষমতা মানে বল ইনটু বেগ। তাহলে এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে, কনসেপ্ট গুলো বুঝতে পারলে তোমার কিন্তু পরীক্ষায় অ্যান্সার করা সহজ হবে। ফিজিক্যাল সায়েন্সটা কিন্তু কনসেপ্টের ব্যাপার, অনেকে তোমরা এই জায়গাগুলো ধরতে পারো না, ভাবো যে কোশ্চেনটা মনে হয় খুব কঠিন হয়েছে। কোশ্চেন নাম্বার 5 বলছে আলোর একটি ফোটনের শক্তি তার কিসের সমানুপাতিক? আলো আমরা জানি যে ফোটন কণার স্রোত, আমরা জানি বলে থাকি তো, আলো একটা ফোটন কণার স্রোত, আবার আলো একটা তরঙ্গ, দুটোই হয়। আলোর কণাতত্ত্ব রয়েছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, কণাতত্ত্ব আবিষ্কারক বিজ্ঞানী হাইগেন্স, তরঙ্গতত্ত্বের আবিষ্কর্তা, দুটোই সঠিক। আলো ফোটনের স্রোত যদি ধরি, তো ফোটনের শক্তি কিসের সঙ্গে রিলেটেড? তার বিস্তার, তার বেগ, বিস্তার, তার বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক। সমানুপাতিক হবে এখানে, ফোটনের শক্তি কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক হয়। কম্পাঙ্ক যত বেশি হবে ফোটনের শক্তি তত বাড়বে, তার কতটা ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সি যদি কম হয় ফোটনের শক্তি কম হবে। অপশন নাম্বার ডি এখানে মনে রাখবে, সঠিক উত্তর হবে। প্রত্যেকেই যারা ক্লাসে আছো, পরবর্তী কোশ্চেন আসছি, নিচের উপাদানটির মধ্যে কোনটি সবচেয়ে কম সক্রিয়? কোশ্চেনটা খুব ইজি, তোমরা একটু চিন্তা করলে উত্তরটা করতে পারবে। নিচের উপাদানগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম সক্রিয়? আমরা নিষ্ক্রিয় গ্যাসের নাম অনেক শুনেছি, 6টা নিষ্ক্রিয় গ্যাস আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন। এই যে নিষ্ক্রিয় কেন বলি? নিষ্ক্রিয় মানে বিক্রিয়া করে না এরা, ঠিক আছে, এদের শেষ কক্ষে ইলেকট্রন ভর্তি আছে, এদের আর কোনো ঘাটতি নেই, এরা বিক্রিয়া করে না। আর্গন, এটা কি? এটা হচ্ছে আর্গন। আর্গনটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, এবং এটা আমি বলতে পারি সবচেয়ে কম সক্রিয় মানে নিষ্ক্রিয়, সক্রিয় কম মানে নিষ্ক্রিয় বলতে পারো। এনে হচ্ছে সোডিয়াম, এটা ধাতু, সক্রিয় ধাতু সোডিয়াম। এই সংকেতগুলো মনে রাখবে, পি মানে হচ্ছে ফসফরাস, বিআর মানে হচ্ছে ব্রোমিন, ফসফরাস। একটু সময় দিলে কিন্তু তোমরা ফিজিক্যাল সায়েন্সটার যে ভয় আছে সেটা তোমাদের কেটে যাবে, ঠিক আছে। প্রত্যেকে যারা ক্লাসে আছো, ফিজিক্যাল সায়েন্স অনেকে একটু ভয় পায় যে মনে হচ্ছে জটিল জটিল, বাট ওই ভয়টা নিলে হবে না, সহজই বিষয়, একটু জাস্ট বুঝতে পারলে দেখবে অঙ্কের মতো সহজ লাগবে, ঠিক আছে। নেলসার বিকারক, নেলসার বিকারককে, নেলসার বিকারকের সাথে বিক্রিয়া করলে নিচের কোনটি বাদামি রঙের অধক্ষেপ তৈরি করবে? তো এখানে নেলসার বিকারকটা কি? বলা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট একটা দ্রবণ, সেটাকে নেলসার বিকারক বলা হয়। সংকেতটা কি? নেলসার, বিজ্ঞানী নেলসার এটা আবিষ্কার করেন, তার নামে নেলসার বিকারক বলা হয়। এবং এই নেলসার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া করলে, NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার বিক্রিয়াতে আমরা দেখব যে এই নেলসার বিকারক বাদামি বর্ণ পদক্ষেপ তৈরি করবে। নেলসার বিকারকের সংকেত হচ্ছে তোমার, নেলসার বিকারক এর সংকেত হচ্ছে তোমার K2, পারদ থাকবে Hg(I4) এবং তার সঙ্গে KOH বা NaOH থাকতে পারে। এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে বা অথবা NaOH ও থাকতে পারে, যে কোনো একটা ক্ষারের মিশ্রণ। এটাকে বলা হয় নেলসার বিকারক। কে হচ্ছে K2 পটাশিয়াম, এই যে পারদ I4 আয়োডিন, তার সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণটাকে নেলসার বিকারক বলা হয়। পরবর্তী প্রশ্ন আসবো, ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত কি? ক্যালসিয়াম ফসফেট এর সংকেতটা বার করতে বলেছে তোমার। তো এই ধরনের কিছু কেমিস্ট্রির কোশ্চেন কিন্তু থাকে এবং এগুলো তোমরা অজৈব রসায়নে পেয়ে যাবে। এগুলো যে খুব কঠিন তা নয়, হয়তো প্রথম দেখাতে কঠিন মনে হবে, কিন্তু এইগুলো তুমি বইতেই পেয়ে যাবে। পড়াশোনা আমরা যে কোশ্চেন
ব্যাচে করাই, সব তার ভেতরেই থাকে কোশ্চেনগুলো। ক্যালসিয়াম হচ্ছে Ca, ফসফেট মানে এখানে ফসফরাস থাকবে Ca3PO4 এটা হচ্ছে অপশন নাম্বার সি তে আমরা পাচ্ছি, অপশন সি এটা Ca3PO4 এটা ক্যালসিয়াম ফসফেটের সংকেত। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 9। একটি মৌলের 12টি ইলেকট্রন আছে, পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থান কোথায়? তাহলে পর্যায় সারণী থেকে একটা প্রশ্ন তুমি পাবেই পাবে। পর্যায় সারণী চ্যাপ্টার তুমি যদি ফলো করো ভালো করে, বড় একটা কোশ্চেন তুমি পাবে এবং কোশ্চেনটা তুমি করতে পারবে। এমন কোশ্চেন না খুব কঠিন দিয়ে দেবে যে তুমি করতে পারবে না, এমন প্রশ্ন থাকে না। পর্যায় সারণীতে আমি 2024 সালের কোশ্চেন দেখবে 9 নম্বর দাগেই একটা কোশ্চেন ছিল পিরিয়ডিক টেবিল থেকে। 25 সালে ঠিক এবার সেটের উপর ডিপেন্ড করে, মানে আমি যে সেট 2024-এ করেছি সেই সেম সেট ABCD ওটা আমি আর খেয়াল নেই, বাট 24 সালের কোশ্চেনে 9 নম্বর কোশ্চেনটাও পেয়েছিলাম পর্যায় সারণী থেকে, 25 সালেও দেখেছি পর্যায় সারণী থেকে। এরকম মানে মিলে গেছে, কোইন্সিডেন্স হতে পারে। যাই হোক, ওটা বড় কথা নয়, কোশ্চেনে মিলবে কিনা সেটা বড় কথা নয়। আমাদের বিষয় যেটা বলতে চাইছি যে পর্যায় সারণী থেকে একটা প্রশ্ন তুমি পাবে, তাপ থেকে একটা পাচ্ছ, আলো থেকে একটা দুটো পাচ্ছ, ঠিক আছে, এবং স্থিতি গতি ওখানে বল বেগ ত্বরণ সরণ মন্দন থেকে একটা অঙ্ক পাবে। এইগুলো কিন্তু কমন কোশ্চেন, মানে প্রত্যেক বছর এরকম আসছে। একটি মৌলের 12টি ইলেকট্রন আছে মানে কি বলতো? ম্যাগনেসিয়ামের। ম্যাগনেসিয়াম এক ধাতু এবং এটি 12টি ইলেকট্রন মানে 12 তুমি ভাঙতে পারো, 2 প্লাস 8 প্লাস 2 10 2 12, অর্থাৎ এখানে তোমরা পেয়ে যাবে যে শ্রেণী নাম্বার হচ্ছে 2, শ্রেণী 2 তে পাবে। দেখো পর্যায় কটি থাকে? সাধারণত পর্যায়ে 7টি থাকবে। একদম প্রথম পর্যায়ে শুধু হাইড্রোজেন বসে আছে, আর কেউ নেই। হাইড্রোজেন আর হিলিয়াম আছে, ঠিক আছে, হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস প্রথম পর্যায়ে, হাইড্রোজেন লাস্টে, হিলিয়াম বসে আছে। দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল আছে, দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল আছে, প্রথমটাতে 2টো মৌল আছে, প্রথম পর্যায়ে 2টো মৌল, দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল, তৃতীয় পর্যায়ে আবার 8টি মৌল আছে। তাহলে এই যে মৌলগুলোর জ্ঞান যদি তোমার থাকে করতে পারবে। তাহলে প্রথম পর্যায়ে হবে না, দ্বিতীয় পর্যায়ে হবে না, পর্যায়ে 3 হবে, পর্যায়ে 3 হবে, আর শেষ কক্ষে ইলেকট্রন 2টি আছে, অর্থাৎ শ্রেণী নাম্বার 2 হবে এখানে। তাহলে অপশন নাম্বার বি, ম্যাগনেসিয়াম রয়েছে দ্বিতীয় শ্রেণী, পর্যায় 3। পর্যায় সারণী একটা ছবিও আমি রেখে দিয়েছি। দেখো প্রথম পর্যায় 7টি পর্যায় আছে, 1 2 3 4 5 6 7, 7টি পর্যায়। প্রথম পর্যায়ে হাইড্রোজেন আছে আর হিলিয়াম আছে, এখানে এলিমেন্ট আছে 2টি। পরবর্তী দেখো 3 4 5 6 7 8 9 10, এখানে 8টি মৌল, পরবর্তী পর্যায়ে 8টি মৌল আছে, এখানে 18টি আছে, এখানে 18টি আছে, এইগুলোতে বেশি আছে, ঠিক আছে। দীর্ঘ পর্যায়ে, অতি দীর্ঘ পর্যায়ে এখানে তুমি পাবে এই যে বিরল মৃত্তিকা মৌল, অ্যাক্টিনাইট শ্রেণী, এইগুলো তুমি পেয়ে যাবে। তাহলে এখানে এই যে হচ্ছে ম্যাগনেসিয়াম 12, এটা হচ্ছে তৃতীয় পর্যায়। এইগুলো কি? এইগুলো হচ্ছে পর্যায়, যেগুলো অনুভূমিক সেগুলো পর্যায়, আর যেগুলো উল্লম্ব সেগুলো কলম বা আমরা শ্রেণী বলি। তাহলে শ্রেণী নাম্বার হচ্ছে 2, এটা 2 নম্বর শ্রেণী, 1 2। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 18টি শ্রেণী আছে, তো এখানে 2 নম্বর শ্রেণীতে আমরা পাচ্ছি। কোশ্চেন নাম্বার 10, নিচের কোন দ্রবণে H+ আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি হয়? H+ মানে হচ্ছে হাইড্রোজেন। দেখো একটু সময় লাগছে, আমি কিন্তু বুঝিয়ে কোশ্চেনগুলো সলভ করছি, তুমি না বুঝে সলভ করবে না। ফিজিক্যাল সায়েন্স একটু সময় নিয়ে করো, তাহলে কি হবে, একটা ক্লাস দেখলেই তোমার মানে কি বলবো অনেক কিছু তুমি জানতে পারবে, শিখতে পারবে। দ্রুত আমি বলে যেতে পারি 25টা 20টা প্রশ্ন করতে 10 মিনিটও লাগবে না যদি শুধু উত্তর বলে দিই, বাট এগুলো বুঝে বুঝে তোমাকে যেতে হবে। H+ আয়নের ঘনত্ব বেশি মানে কি? আমরা অ্যাসিড ক্ষার যখন পড়ি দেখবে
আমরা অ্যাসিডের সংজ্ঞায় বলে থাকি যে জলীয় দ্রবণে যারা H+ আয়ন দেবে তারা হবে অ্যাসিড, এবং অ্যাসিড যদি হয় H+ আয়নের যত বেশি গাঢ়ত্ব হবে সে হচ্ছে অ্যাসিডিক তত বেশি। তাহলে এখানে পিএইচ দিয়ে আমরা এটাকে ডিফাইন করতে পারি। পিএইচ 7.0 হচ্ছে বিশুদ্ধ জল, এটা প্রশম। আপেলের রস পিএইচ হচ্ছে 3.6, লেবুর রস পিএইচ 2.2, বেকিং সোডা দ্রবণ পিএইচ 9.0। দেখো পিএইচ স্কেল, পিটা হয় স্মল, এইচ হয় ক্যাপিটাল। পিএইচ স্কেল এটা কি বলতো, এটা তুমি অ্যাসিড ক্ষার চিনতে পারবে। পিএইচ স্কেল এরকম হয়, পার্ট হচ্ছে 0 থেকে শুরু হবে, 14 এন্ড হবে, 0 থেকে 14 পর্যন্ত পার্ট থাকবে, 7 হচ্ছে মাঝখানে। এবং এই যে ব্যাপারটা যেটা আমি বলতে চাইছি যে তুমি 14 থেকে 7 এটা হবে ক্ষার, আর নিচে হচ্ছে অ্যাসিড। অ্যাসিড যে যত বেশি অ্যাসিডিক তার পিএইচ লেভেল তত কম। পিএইচ লেভেল যত কম হবে সে তত বেশি অ্যাসিডিক। ঠিক আছে, এখানে লেবুর রসের পিএইচ 2.2, তাহলে এটা বলবো জলীয় দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব বেশি হবে লেবুর রসে। ঠিক আছে, আর 7-এর উপরে হচ্ছে ক্ষার, আর যদি শুধু 7 হয় সেটা হয়ে যাবে প্রশম, না অ্যাসিড না ক্ষার। ঠিক আছে, 7টা হচ্ছে প্রশম, 7-এর বেশি হলে ক্ষারীয় হবে, 7-এর নিচে হলে অ্যাসিডিক হবে, অ্যাসিড হবে। এটা কিন্তু পিএইচ স্কেল দিয়ে আমরা বুঝতে পারি, এটা মাথায় রাখতে হবে। পিএইচ যত কম হবে সেটা তত বেশি অ্যাসিডিক, আর জলীয় দ্রবণে H+ আয়নের যত বেশি গাঢ় হবে পিএইচটা তত কম হয়। মনে থাকবে? পরবর্তী কোশ্চেনে আসছি আমরা। কোশ্চেন নাম্বার 11, একটি তরঙ্গের কম্পাঙ্ক। এই যে কোশ্চেনটা দিয়েছে 50 হার্টজ তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার হলে তার বেগ কত হবে? সেম অঙ্ক আমরা ক্লাসে করিয়েছিলাম, আমার ক্লাস 2025 সালে এই প্রশ্নটা এসছে, এবং 25 সালে আমাদের যে ব্যাচ ছিল একদম সেম টু সেম এই টাইপের অঙ্ক করানো ছিল। যারা ক্লাস করেছিল ভালো করে, একদম মানে খুব সহজে মুখে মুখে অ্যান্সার হবে। কোশ্চেনগুলো দেখে ভয় লাগবে বাট খুবই সহজ। একটা সূত্র আছে V = n ল্যামডা। V = n ল্যামডা। ভিটা হচ্ছে কি স্যার? তরঙ্গের বেগ। তরঙ্গের বেগ এটা শব্দ চ্যাপ্টার অঙ্ক, এটা হচ্ছে সাউন্ড, এটা শব্দ না, তুমি বলতে পারো তরঙ্গ চ্যাপ্টার। আমরা যখন শব্দ ক্লাস নিই এটা পড়িয়ে থাকি, এটা তরঙ্গ থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। একটা তরঙ্গের বেগ হচ্ছে ভি, যদি আমরা ধরি এখানে এনটাকে বলছি তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তরঙ্গের, দেখো এইগুলো শিখে নিতে হবে। তরঙ্গের কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি, এবং ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ওয়েভলেন্থ। এই একটা সূত্র আছে। আরেকটা আছে টি, ক্যাপিটাল টি পর্যায়কাল বা টাইম পিরিয়ড 1/n ধরা হয়। যাই হোক, সেটা আমি আর যাচ্ছি না। এই হচ্ছে সূত্র। এবার তুমি বসিয়ে দাও এখানে তরঙ্গ বেগ কত বলেছিল। তরঙ্গ বেগটা তোমাকে বার করতে হবে, এটা তোমাকে বার করতে হবে। তরঙ্গের কম্পাঙ্ক বলেছে 50 হার্টজ, এটা বলে দিয়েছে তোমার 50 হার্টজ। দেখতে পাচ্ছ 50 হার্টজ। তরঙ্গ দৈর্ঘ্যটা বলেছে 2 মিটার। তাহলে এখানে বেগটা কত হবে? n হচ্ছে তোমার 50 আর এটা হচ্ছে 2, তাহলে বেগটা কি হবে? 100। তাহলে ভেলোসিটিটা আমরা পাচ্ছি 100। এককটা কি হবে স্যার? এটা কিসে আছে? মিটারে আছে, আর সেকেন্ড তো হবেই। তুমি সিজিএস বোর্ড সব সেকেন্ডই আছে, অসুবিধা কি আছে এখানে? মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড। তাহলে কোন উত্তরটা সঠিক হচ্ছে এখানে? অপশন নাম্বার সি। কোশ্চেনটা কি খুব কঠিন না সহজ? কোশ্চেনটা তুমি যদি এই সূত্রটা জানো, তোমার কাছে এটা কি কঠিন মনে হবে? কখনোই না। কোশ্চেনটা করতে তোমার 1 সেকেন্ড সময় লাগবে, যে 50 × 2 100, এতটাই সহজ।
শুধু এই বিষয়টা তোমার জানার উপর ডিপেন্ড করছে, নয়তো তুমি কোনোটা ভাগ করে দিলে বা গুণ করে দিলে, ঠিক আছে, যা খুশি করতে পারো, যোগ করে দিতে পারো। তাহলে কোশ্চেনটার অ্যান্সার কিন্তু 100 মিটার পার সেকেন্ড তরঙ্গের বেগ। কোশ্চেন নাম্বার 11 হলো, 12 আমরা আসছি যে চাপের এসআই একক কি। একদম দুধ ভাত প্রশ্ন, তাই তো? চাপের এসআই একক কি? চাপ এই রাশিটার এসআই একক কি হবে? পাস্কাল হবে। চলো, সহজ উত্তর পাস্কাল হবে। দেখো, চাপের রাশিটা আমাদের জেনে রাখতে হবে। চাপ মানে হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত করছে এবং সেই বলের কতটা ক্ষেত্রফলের উপর বলটা কাজ করছে, প্রযুক্ত বল ভাগ ক্ষেত্রফল। এখান থেকে আমরা সিজিএস একক বার করতে পারি। সিজিএস একক কি হবে? বলের সিজিএস একক তার ডাইন হবে, আর ক্ষেত্রফল মানে সেন্টিমিটার স্কোয়ার হবে। আর এসআই একক কি হয়? এসআই একক হবে নিউটন ভাগ মিটার স্কোয়ার। এটাকেই বলা হয় পাস্কাল। এটাকে পাস্কাল বলা হয় চাপের এসআই একক। নিউটন বলের একক, জুল আমরা কার্যের ক্ষেত্রে ব্যবহার করি, শক্তির ক্ষেত্রে ব্যবহার করি, ওয়াট ক্ষমতার একক। একটি লেন্সের শক্তি -0.2 ডায়াপ্টার, এর ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে এটাও একটা আলো চ্যাপ্টার থেকে, এবং এটা খুব সিম্পল একটা কোশ্চেন, জটিল কিছু নেই। দেখো, লেন্সের শক্তি ক্ষমতা একটা সূত্র আছে, P = 1/f। এখানে এফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এখানে এফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য, আর এখানে পিটা হচ্ছে লেন্সের বা দর্পণের ক্ষমতা, আমরা এখানে বা শক্তি এখানে বলতে পারো, যাই হোক। তো এই হচ্ছে ফর্মুলা, সূত্র এটাই, তুমি এখানে বসিয়ে দিলে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে পিটা দেখি, পিটা কত? পিটা হচ্ছে -2.0 মানে 2, তাই তো? ক্ষমতার একক ডায়াপ্টার, এত ডায়াপ্টার ডি। এফটা আমাদের বার করতে হবে, F = 1/p। তাহলে এখানে 1/-2 করে দাও, তাহলে -0.5 অর্থাৎ -1/2। কোশ্চেনটা কি খুব কঠিন মনে হচ্ছে? 0.5 আর মাইনাস আছে, মাইনাসটা রেখে দিলাম। আচ্ছা, পয়েন্টের পরে শূন্য, তো ওটা বাদ দাও, পয়েন্টের পরে শূন্য তো দাম নেই। তাহলে -1/2, এই কিন্তু আমাদের অ্যান্সার। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল, এবং এটা তোমাদের যদি এইটা জানো, তোমার কত সময় লাগবে? খুব জোর 2 সেকেন্ড লাগবে। পরবর্তী কোশ্চেন, গ্যালভানাইজেশনের সময় লোহার উপর কোন ধাতু লেপন করা হয়? দেখো, যে কোনো পরীক্ষা কিছু কোশ্চেন তুমি কঠিন পাবেই পাবে। ধরো 20টা কোশ্চেন থাকবে 25 নাম্বার, তো 20টার মধ্যে 2-4টে কোশ্চেন কঠিন থাকতেই পারে, বাট সেই 2-4টে নিয়ে ভাবলে হবে না, আমাদের ম্যাক্সিমামটা নিয়ে ভাবতে হবে, যে আমি যেন 80% সঠিক উত্তর করতে পারি। একটা পরীক্ষায় তো 100 পেতে হয় না, ঠিক আছে? তুমি একটা ভালো কলেজের জন্য ভালো নাম্বার লাগবে, কাউন্সেলিং হবে, তোমার চেষ্টা করতে হবে 80 নাম্বার পাওয়া। 115-80 পেলে ভালো কলেজ পাবে তুমি, সরকারি কলেজ, ঠিক আছে? পছন্দ মতো কলেজ তুমি চুজ করতে পারবে। তো গ্যালভানাইজেশন সময় লোহার উপর কোন ধাতু লেপন করা হয়? গ্যালভানাইজেশন এটা কি পদ্ধতি? লোহার উপর দস্তা, লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া হয়, যাতে লোহায় মরিচা না পড়ে। তড়িৎ বিশ্লেষণ থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, একটি আলোক রশ্মি বায়ু থেকে কাঁচ মাধ্যমে 30 ডিগ্রি আপতন কোণে আপতিত হয়ে 20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে, রশ্মিটির চ্যুতি কত? চ্যুতি মানে বিচ্যুতি কত? এটা মানে একটা ধরো এই কাঁচ আছে, কাঁচ, এটা ধরো কাঁচ, আলোক রশ্মি বায়ু থেকে আসছে, দিয়ে এই চলে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি,
এইটা যদি 30 ডিগ্রি হয়, বলছে এটা হচ্ছে 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, 20 ডিগ্রি, তাহলে বিচ্যুতিটা কত? এই অ্যাঙ্গেলটা বলছে এটা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে বিচ্যুতি হলো কত? এখানে আমরা খুব ইজি একটা প্রশ্ন, তাহলে চ্যুতি হচ্ছে 30 মাইনাস 20, 10 ডিগ্রি, এই তো অ্যান্সার। কোশ্চেনটা কি কঠিন? সহজ প্রশ্ন। অপশন সি সঠিক উত্তর হবে। 35-36 মিনিট হয়েছে, ক্লাসটা একটু বড় হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে কোশ্চেন তোমরা পাচ্ছ। বিচ্যুতি বা চ্যুতি হচ্ছে 10 ডিগ্রি, যেটাই হোক, যেটা বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। ধরো এখানে 30 হলো, এটা 50 হলো, কথার কথা। ধরো একটা বিচ্যুতি তোমাকে বলে দিল যে আলোকটা তোমার হতে পারে যে এই দিক থেকে গেল, এই কোণটা 30 ডিগ্রি এবং এখানটা 50 হয়ে গেল, ঠিক আছে, এটা হতেও পারে। তাহলে চ্যুতি কত? এখানে বলবো যে চ্যুতি কত হবে, চ্যুতি কত হবে? তাহলে এখানে উত্তর কি হবে? এখানে চ্যুতি কত? আপাতন কোণ এটা, আলোটা এদিক থেকে এদিকে যাচ্ছে, প্রতিসরণ কোণ এইটা। হতেই পারে, যেটা বড় সেটা তুমি আগে লিখবে, 50 ভাগ মাইনাস 30, 20 ডিগ্রি হবে। এইভাবে তোমাকে অ্যান্সারটা করতে হবে, বুঝতে পারছো? প্রত্যেকে তাহলে এই চ্যুতিটা বার করার সময় আলোটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা বড় কথা নয়, আমাদের দেখতে হবে কত ডিগ্রি থেকে কত হচ্ছে, ডিফারেন্সটা নিতে হবে। পজিটিভ প্লাস মাইনাসের ব্যাপার নেই। 30 থেকে 20 হয়েছে মানে ডিফারেন্স 10, 30 থেকে 50 হয়েছে ডিফারেন্স 20, এইটা হচ্ছে চ্যুতি। এটা হচ্ছে আপাতন কোণ, যেদিক থেকে আসছে সেটা আপাতন কোণ হবে, আর এই যে চেঞ্জ হয়ে গেল এটা হবে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। বিষয়গুলো আমি চেষ্টা করছি এমন ভাবে বোঝাতে যাতে তোমার পরবর্তী কোশ্চেন এই টাইপের যদি আসে অসুবিধা না হয়, বিষয়গুলো বুঝে বুঝে পড়তে হবে। ক্যাটাগরি 2 বলছে ওয়ান অর মোর অপশন ইজ কারেক্ট, একটার বেশি উত্তর সঠিক হবে, হতে পারে, নো নেগেটিভ মার্ক, কোনো নেগেটিভ থাকবে না। তবে যদি তুমি একটা ভুল অ্যান্সার করো, প্রথমে যে ইনস্ট্রাকশনে লেখা আছে দেখবে, তুমি যদি এই অপশনে একটা ভুল করো তাহলে কিন্তু 0 পাবে। তুমি ধরো দুটো অপশন সঠিক, তুমি একটা জানো একটা করেছো, তুমি হাফ নাম্বার পাবে, মানে 2 নাম্বার হলে 1 পাবে। ধরো দুটো অপশনে একটা ঠিক একটা ভুল করেছো, তুমি 0 পাবে। এটা কিন্তু ইনস্ট্রাকশনে লেখা থাকে, তোমরা দেখবে। তো চেষ্টা করবে যদি একটা জানো সঠিক আর একটা তুমি পারছো না, ওই একটা দেখে পরের কোশ্চেন যাবে। ব্রোঞ্জ, ব্রোঞ্জ একটি সংকর ধাতু, এখানে টিন থাকে, তামা টিন, ঠিক আছে। অপশন এ এবং ডি, অপশন নাম্বার এ এবং ডি সঠিক আছে। তাহলে যে এ এবং ডি করবে সে পাবে 2 মার্ক। যদি কেউ শুধু এ করে সে পাবে 1 মার্ক, যদি কেউ শুধু ডি করে সে পাবে 1 মার্ক, যে যদি এ আর বি করে সে পাবে 0। কি বলছি খেয়াল করো, নাম্বারের ডিস্ট্রিবিউশনটা এভাবে হবে। যদি তুমি একটা অপশন ভুল চুজ করো তাহলে এই অপশনটা রং হওয়ার জন্য বুঝবে যে এক্সামিনার যে তুমি কিছুই জানো না, আন্দাজে করেছো, তোমাকে 0 দেবে। যদি একটা উত্তর জানো বুঝবে না একটা জানে বলে একটা করেছে, অর্ধেক পাবে। যদি পুরোটা সঠিক করে ফুল মার্কস পাবে। যে কোনো একটা সঠিক করলে তুমি অর্ধেক নাম্বার পাচ্ছ, যে মার্কস থাকবে 2 এর মধ্যে 1 পাবে, আর যদি একটা ভুল করো 0 পাবে। এই কিন্তু সিস্টেম। এই একটা কোশ্চেন ছিল গতবার পরীক্ষায়, যে দুটি সমান ধারককে শ্রেণী এবং সমান্তরাল যুক্ত করলে সমতুল্য ধারকত্ব কত হবে। দেখো রোধের সমবায় হয় আর ধারকত্বের সমবায় হয়, দুটো একেবারে অপোজিট। রোধের সমবায় শ্রেণী আমরা পরপর যোগ করে দিই, আর সমান্তরালে হচ্ছে অনন্যকে যোগ করে পরে উল্টে দিই। ধারকত্বের বিষয়টা পুরোটা রোধের সমবায়ের উল্টোটা হবে।
ধারকত্বের ক্ষেত্রে ধরো একটা ধারকের শ্রেণী, দুটি সমান ধারকত্ব নিলাম, একটা সি আর একটা সি, এদের যদি আমরা শ্রেণীতে করি তাহলে রেজাল্ট আসবে 1/c প্লাস 1/c 2/c, এটাকে ঘুরিয়ে দিতে হবে c/2। তুল্য ধারকত্ব 1/c' যদি ধরো তাহলে এটা অ্যান্সার আসবে। তুল্য ধারকত্বটাকে আমরা বা সমতুল্য ধারকত্বকে যদি 1/c' করি, সমতুল্যটাকে আমরা c' করলাম, তাহলে c' ইকুয়াল টু c/2 আসছে এটা। আর যদি সমান্তরালে করি, সমান্তরালে আমি যদি করি তাহলে c' হবে c প্লাস c 2c। এই এবার তুমি একটা সি ধরে নিয়েছো, দুটি সমান ধারক, একটা সি ধরে নিয়েছো, আবার একটা সি ধরেছো, একই অঙ্কে আবার দুটো তুমি ধরতে পারো না, তাই না? তাহলে এখান থেকে আমরা অ্যান্সার করব অপশন নাম্বার এটা। এটা যদি, এটা কিন্তু ধারকত্বের সমবায়, এটা ধারকত্বের সমবায়, শ্রেণী আর সমান্তরালটা এটা হয়। যদি রোধ হতো উল্টো হতো, রোধের সমবায় হলে সিস্টেমটা পুরোটা উল্টো হতো, এটা কিন্তু মাথায় রাখবে, দুটো অপোজিট। পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনগুলো, এই ধরনের কোশ্চেন আমার কতটা করানো আছে ঠিক নেই, এরকম কোশ্চেন কিন্তু পড়েছিল যারা আমাদের ব্যাচে ছিল, অসুবিধা কারোরই হয়নি। সেম টু সেম, প্রায় একই কোশ্চেন, উত্তরটা শুধু ডেটা পাল্টানো। এরকম ডেটার অঙ্ক আমরা করিয়েছিলাম, অ্যাপে গত বছর রেকর্ডও আছে, কেউ চাইলে দেখতে পারে। একটি গাড়ি সমতরণে 10 সেকেন্ড সময়ে 10 মিটার সেকেন্ড থেকে 30 মিটার সেকেন্ড গতিবেগ প্রাপ্ত হয়, তার ত্বরণের মান কত? অর্থাৎ গাড়ি চালাতে চালাতে রাস্তা ফাঁকা পেয়েছে, বেগটা বাড়িয়ে ফেলেছে, 10 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার হয়েছে, তাহলে অ্যাক্সিলারেশন কত বার করতে হবে? সূত্রটা কি জানা আছে? সূত্রটা হচ্ছে v ইকুয়াল টু u প্লাস ft। u প্লাস ft, এখানে ভিটা কি স্যার? ভি হচ্ছে অন্তিম বেগ। ইউ থেকে শুরু করি তাহলে বুঝতে ভালো লাগবে। প্রথমে আমরা ইউ লিখছি, ইউ হচ্ছে প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ, বস্তুটার প্রাথমিক বেগ কত ছিল? এখানে বলছে 10 মিটার পার সেকেন্ড ছিল, ঠিক আছে? ভিটা হচ্ছে অন্তিম বেগ, ফাইনাল বেগ। এটা কত হয়েছে? এটা বলছে স্যার 30 মিটার পার সেকেন্ড হয়েছে। সময় কত? টি হচ্ছে সময়, সময় বলছে 10 সেকেন্ড। এফটা কি? এফটা হচ্ছে ত্বরণ, এটা তোমাকে বার করতে হবে, এটা জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এই হচ্ছে অঙ্ক। প্রত্যেকে একটু খেয়াল করো, কোশ্চেনটা কিন্তু খুব ইজি একটা কোশ্চেন, তুমি যদি এটা জানো নিশ্চয়ই সলভ করতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে তুমি বসিয়ে দাও, ডেটাগুলো বসিয়ে দাও, উত্তর তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এখানে ভি ইকুয়াল টু 30, ইউ হচ্ছে 10, এফ হচ্ছে জানি না, টি হচ্ছে 10, টিটা হচ্ছে 10 সেকেন্ড, অন্তিম বেগ 30, প্রাথমিক বেগ 10। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, 30 মাইনাস 10 এদিকে নিয়ে আসলাম ইকুয়াল টু 10f। তাহলে এটা হচ্ছে 20 ভাগ 10 ইকুয়াল টু এফ। এফ ইকুয়াল টু এই 30 মাইনাস 10 মানে 20, আর 10 দিয়ে ভাগ করে দিলাম ডিরেক্ট, এটা আমরা করে দিলাম, 0 0 কাটলাম। এফ ইকুয়াল টু আমরা পাচ্ছি 2। 2 কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা উত্তর হচ্ছে অপশন বি। প্রত্যেকে যারা ক্লাসে আছো দেখো কোশ্চেনটা ভালো করে দেখে নাও, কঠিন কিন্তু নয়, খুব ইজি একটা কোশ্চেন, তুমি এটা এমনি সলভ করতে পারো। সূত্রটা তোমার এটা জানতে হবে। যদি এটা মন্দন হতো, উল্টো ঘটনা যদি হতো, যদি
ত্বরণের প্রসঙ্গ হয় তাহলে সূত্র হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এফটি। যদি মন্দন হয় অর্থাৎ গতিবেগ যদি কমতে থাকে, মন্দন হয় v ইকুয়াল টু ইউ মাইনাস এফটি। মন্দন মানে কি? বেগ বেগ হ্রাস, বেগ হ্রাসের হার। আর ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার। ত্বরণ মানে বেগটা বাড়ছে। যদি উল্টোটা 30 থেকে 10 হতো তাহলে ওটা মন্দন ধরতাম আমরা, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, তখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতাম। এখানে এটা হচ্ছে এফ, ত্বরণটা এফ। ঠিক আছে, এখানে ত্বরণটা এফ, মন্দনটা এফ। সূত্রটা এটা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা আসছি। কোশ্চেন নাম্বার 19। একজন ব্যক্তি 50 কেজি বস্তুকে 2 মিটার উচ্চতায় তুললে যে কৃতকার্য হয় তার মান কত? তাহলে এখানে কিন্তু স্থিতিশক্তি, একটা বস্তুকে উপরে তুলছো, কৃতকার্য মানে হচ্ছে এখানে স্থিতিশক্তি। কৃতকার্য মানে বল ইন্টু সরণ, যেটা বুঝি আমরা। শক্তির পরিমাণটাও আমরা কৃতকার্য বলি, শক্তির পরিমাণ। তাহলে কৃতকার্যটাই হচ্ছে শক্তির পরিমাণ, এখানে স্থিতিশক্তি। একটা বস্তুকে উপরে তুলছো, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সূত্র কি? এম জি এইচ। এটা হচ্ছে পি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি। এখানে কৃতকার্য যে কাজটা সে করছে এটাই হচ্ছে বস্তুর মধ্যে স্থিতিশক্তি কত আছে, এটা পোটেনশিয়াল এনার্জি। এখানে হচ্ছে এমটা কি? বস্তুর ভর, বস্তুর ভর। এখানে এম কত? এমটা হচ্ছে স্যার 50 কেজি, 50 কেজি। জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এই জিটা বলেছে 9.8 ইন্টু অভিকর্ষ ত্বরণটা হচ্ছে জি মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। আর এইচটা হচ্ছে কি? উচ্চতা। এইচটা হচ্ছে উচ্চতা, হাইট। কতটা উচ্চতা তুমি তুলছো? 2 মিটার। তাহলে এইগুলো বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে এবং এটা বলে দিয়েছে। তুমি জাস্ট কার্য বার করো, কৃতকার্য স্থিতিশক্তি, এটাই তুমি বার করছো কৃতকার্য। এটা তুমি এমটা বসিয়ে দাও 50, জিটা 9.8, এইচটা হচ্ছে 2। তাহলে যে রেজাল্ট পাবে জুলে পাবে। কৃতকার্য মানে জুল এসআই একক, 50 কেজি, মিটার, সব তো মিটার সেকেন্ড, মানে এগুলো কি একক? এসআই পদ্ধতিতে একক। কৃতকার্যের এসআই একক জুল, সব জুলে আছে, মিলছে। তাহলে 50 দিয়ে গুণ করলে 100 ইন্টু 9.8 মানে 980, 980 জুল। কোশ্চেনটা তুমি তাহলে সঠিক উত্তর কি করবে? অপশনে 980 জুল। খুব ইজি একটা কোশ্চেন, বুঝতে পারছো? এই যে সূত্রগুলো আমাদের জানতে হবে, যে সূত্র অ্যাপ্লাই করব কখন কি, সেটাই তোমাদের জানার বিষয়। এতটুকু জানতে পারলেই হবে। এখানে কিন্তু একটা অপশন কারেক্ট, এখানে দুটো অপশন কারেক্ট পাবে না, যেহেতু অঙ্ক। তো এখানে 2 নম্বরের প্রশ্ন, একটা অঙ্ক মানে 2 নম্বরই। ঠিক আছে, পারলে 2, একটা অপশন কারেক্ট। পরবর্তী কোশ্চেন বলছে, একজোড়া আইসোটোপে থাকে একই সংখ্যক প্রোটন, একই সংখ্যক নিউট্রন, একই সংখ্যক ইলেকট্রন, একই ভর সংখ্যা।
এক জোড়া আইসোটোপ। লাস্ট কোশ্চেন, আইসোটোপ একটা এক্সাম্পল তুমি দাও। ধরো কার্বন, কার্বন 12 6 12 আর কার্বন 6 14, এই দুটো আইসোটোপ। ক্লোরিন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, 1H1 1H2 1H3, 3টে আইসোটোপ। এখানে প্রোটন সংখ্যা তো সমান, আইসোটোপ মানেই তো প্রোটন সংখ্যা সমান থাকবে, নিউট্রন সমান থাকে না, নিউট্রন সমান থাকবে না। আচ্ছা, প্রোটন যেই কটা থাকবে ইলেকট্রন সেই কটাই থাকবে। প্রোটন ইলেকট্রন অলওয়েজ সেম, কারণ পরমাণু নিস্তড়িত। প্রোটন একটা মানে ইলেকট্রন একটা, প্রোটন 6টা মানে ইলেকট্রন 6টা, একই সংখ্যক ইলেকট্রনটাও থাকে আমরা বলতে পারি, ভর সংখ্যা আলাদা। আইসোটোপের সংজ্ঞা কি? যে সমান প্রোটন সংখ্যা, ভর সংখ্যা আলাদা, তাহলে তাদেরকে একে অপরের আইসোটোপ বলতে পারি। যেমন কার্বনের C12 C14, এটা ভর সংখ্যা, আর এটা কি? এটা হচ্ছে প্রোটন সংখ্যা। এবার প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে কোনটি সমান হতে পারে। এখানে যেহেতু আমরা আইসোটোপ বলছি, প্রোটন তো সমান হবেই, পাশাপাশি প্রোটন যে কটা থাকবে ইলেকট্রন সেই কটা থাকবে অবশ্যই, তাহলে ইলেকট্রন সংখ্যাটাও আমরা সমান বলবো। এখানে অপশন এ এবং সিটা আমরা সঠিক নেব। ঠিক আছে, এই কিন্তু আমাদের কোশ্চেন। দেখো আমি সময় নিয়ে একটু করালাম, 50 মিনিট হয়েছে, কিন্তু এটা ইচ্ছা করেই আমি বিষয়গুলোকে ডিসকাস করে তোমাদের কাছে রাখলাম, যাতে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তুমি করতে পারো। এই যে কোশ্চেন তুমি দেখলে, এই টাইপেরই কোশ্চেন হয়। ফিজিক্যাল সায়েন্স একটু হয়তো কনসেপ্টটা তোমাকে চেক করতে পারে ঘুরিয়ে ফিরে এই রকম, যে তুমি হ্যাঁ জানো কনসেপ্টটা ক্লিয়ার আছে, কনসেপ্ট ক্লিয়ারটাই মেন। তো ফিজিক্যাল সায়েন্স কিন্তু কঠিন নয়, ফিজিক্যাল সায়েন্স হচ্ছে তোমার কনসেপ্টের ব্যাপার। প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে এবং সেখানে কনসেপ্ট কি কি আছে তোমাকে নিতে হবে। একটা রাশি সব যে তুমি একক মুখস্থ করবে তা নয়, কিছু কিছু অটোমেটিক তুমি নিজের মতো বানিয়ে নিতে পারবে সিস্টেমটা জানলে। ধরো চাপ, চাপ মানে বল ভাগ ক্ষেত্রফল, তুমি জানো এসআই একক পাস্কাল। সিজিএস কি হবে যদি দেয়, তখন তুমি চাপ মানে বলের সিজিএস একক ডাইন, ক্ষেত্রফলের সিজিএস একক সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ বর্গ সেন্টিমিটার, এই দুটো দিয়ে তুমি বানিয়ে নিতে পারছো। এইভাবে কিন্তু মনে রাখতে হবে। তাহলে বিশেষ করে আমি যে চ্যাপ্টারগুলো তুমি অঙ্কগুলো দেখলে তুমি দেখতে পাচ্ছ যে বল, ত্বরণ, স্থিতিগতি, ওই জায়গায় নিউটনের গতিসূত্র রিলেটেড, তাপের একটা, আলোর একটা, এই ধরনের অঙ্ক কিন্তু থাকছে। তড়িৎ রিলেটেড একটা বিষয় থাকবে, অঙ্কও থাকছে। পর্যায় সারণী থেকে একটা প্রশ্ন থাকবে এবং কেমিস্ট্রি থেকে অজৈব রসায়ন, বিভিন্ন বিক্রিয়া, বিক্রিয়কের নাম, রাসায়নিক নাম, এইগুলো কিন্তু পরীক্ষায় থাকছে। ঠিক আছে, পারার মতো প্রশ্নই থাকবে। দেখবে একটা দুটো প্রশ্ন তুমি আনকমন পেতেই পারো, সেটা বড় কথা নয়, বাট তোমার দেখতে হবে যে ম্যাক্সিমামটা তুমি যেগুলো জানার মধ্যে আছে পারছো কিনা। জানা বিষয় জানা সত্ত্বেও যদি ভুল হয় ওটাই কিন্তু প্যাথেটিক। একটু খাটলে সম্ভব, তুমি যে ব্যাকগ্রাউন্ডে হও না কেন, আর্টস ব্যাকগ্রাউন্ড হবে এমন তো নয় যে কেউ মায়ের পেট থেকে জন্মে যে সায়েন্সের স্টুডেন্ট, এই আর্টসের স্টুডেন্ট, এই কমার্সের স্টুডেন্ট, ঠিক আছে, এরকম তো কপালে লেখা থাকে না কারণ। এবার যে যেটা পড়ে, যে যেমন অ্যাটমসফিয়ার পায় বাড়িতে সেই রকমটাই গ্রো করে, এটা আমরা সাইকোলজিক্যাল বিষয়টা বলতে পারি। তোমার বাবা যদি ম্যাথের টিচার হয়, কথার কথা, তোমার ম্যাথ দেখবে ভালো, সে ছাত্র, সে স্টুডেন্ট ম্যাথে ভালো হবে, কারণ তার বাবা শেখায়, যদি শেখায় আর কি। এটা একটা ফ্যাক্টর। আবার হতে পারে এমন যে সে ভালো টিচার পায়নি ম্যাথমেটিক্সের, সেই জন্য তার ম্যাথ ভালো লাগতো না, সে ম্যাথটা এখনো পারে না ঠিকঠাক। পারে না মানে এই নয় সে পারবে না, তুমি হয়তো ফিজিক্যাল সায়েন্সটা ভালো করে পড়োইনি, সময় দাওনি বেশি, তোমার ওই জন্য কঠিন মনে হচ্ছে। একটু সময় দাও, চ্যাপ্টারগুলো বেসিক টু অ্যাডভান্স আমরা আলোচনা করি, সেখানে তুমি একটু দেখো যে বিষয়গুলো কি, একটা জানার আগ্রহটা রাখতে হবে, তবেই তো হবে। একটা পরীক্ষায় 115 মার্কসে 80 পাওয়া কোনো ফ্যাক্টরই না, এবং 80-85 যদি নাম্বার কেউ তুলতে পারে 80+, সে কিন্তু ভালো স্কোর আমরা বলতে পারি, এবং ভালো কলেজ সে পাবে, কাউন্সিলিং সে তার ইচ্ছা মতো কলেজ পেতে পারবে সরকারি, যেখানে খরচটা খুবই কম। এখন নার্সিং এর চাহিদা আছে, এখানে অনেক ক্যান্ডিডেট আসছে, বিষয়টা তোমাকে চেষ্টা করতে হবে যতটা সরকারি কলেজে পড়া যায়, বেসরকারি থেকে তুমি কম পেলে হয়ে যাচ্ছে সেটা বড় কথা নয়,
অ্যাচিভমেন্টটা তোমার কাছে, তুমি কিভাবে দেখছো ব্যাপারটা। সরকারি কলেজ থেকে করলে তোমার ফ্যাসিলিটিস পাশাপাশি ভ্যালিড মর্যাদাটাও অনেকটা বেশি হবে প্রাইভেটের থেকে আমার মনে হয়। তো যাই হোক, তো এই যে আলোচনাগুলো করলাম আমরা, এই যে কোশ্চেন আলোচনা করলাম 20 কোশ্চেন, অনেক সময় ধরে একটু সময় নিয়ে বুঝে বুঝে চেষ্টা করলাম তোমাদের বিষয়টাকে মাথায় রাখার। তো ক্লাসগুলো করতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের সেশন আমরা এখানে এন্ড করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।